হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের আলকেমি ল্যাবের নতুন একটা লেকচারে স্বাগতম। সো ভাইয়া, আমরা কিন্তু আমাদের একাডেমিক এক্সিলেন্স ব্যাচের যে কেমিস্ট্রি লেকচারগুলো ছিল, হ্যাঁ, ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার, এটা 3টা লেকচার দেখে ফেলছিলাম। আজকে হচ্ছে আমরা চতুর্থ লেকচারটা করব। ওকে, আচ্ছা। তো মোটামুটি আমরা কিন্তু এস ব্লক এবং পি ব্লকটা শেষ করছিলাম। আজকে হচ্ছে আমরা মেনলি আমাদের যে বাকি ব্লকগুলো আছে, ডি ব্লক, এফ ব্লক, এখান থেকে কি কি পড়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। প্রথম কথা হচ্ছে আমরা ডি ব্লক পড়ার চেষ্টা করি। কতগুলা মৌল আছে বলো? এখানে কিন্তু 41টা মৌল আছে, তাই না? এখন আমরা কি 41টা মৌলকে মুখস্থ করব? না, আমাদের কিন্তু 41টা মৌল মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা কি করব, এই 41টা মৌল থেকে যেসব মৌল আমাদের 3D এর মধ্যে আছে, মানে শেষ ইলেকট্রন 3D অরবিটালে যায়, মানে চতুর্থ পর্যায়ে যেসব ডি ব্লক মৌল আছে সেগুলো চাইলে আমরা মুখস্থ রাখতে পারি, তাই তো? 21 থেকে 30, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, আমরা অনেকেই পারি। এই কয়েকটা মুখস্থ রাখলে কিন্তু চলে। আচ্ছা, আসো তাহলে এইবার আসো আমরা এখান থেকে কি কি বৈশিষ্ট্য পাবো, ডি ব্লক মৌলে কি কি ধর্ম আছে সেগুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আসো, এইসব মৌল কি হয়? অনেক ভারী হয়, ঠিক আছে? এরা হবে ভারী মৌল, রাইট? ভারী মৌল মানে কি? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা অনেক বেশি, মানে নিউট্রন সংখ্যাও কিন্তু অনেক বেশি, যার ফলে এটা ভরটা বেশি হয় বাকি ধাতুগুলোর তুলনায়। আচ্ছা, আর কি হইতে পারে? যেহেতু এরা অনেক ভারী তাই এদের কিন্তু ঘনত্ব অনেক বেশি হয়, বুঝছো? তার মানে এদের ঘনত্ব অনেক বেশি হবে, রাইট? ওর কাদের তুলনায় বেশি হবে? এস ব্লকে যেসব ধাতু আছে তাদের তুলনায় কিন্তু এদের ঘনত্ব অনেক বেশি হয়। তো আমরা দেখতে পারি যে ডি ব্লক মৌলগুলোর মধ্যে বা ডি ব্লক ধাতুগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব আমি কার পাবো? সবচেয়ে বেশি ঘনত্ব মেনলি ইরিডিয়ামের পাওয়া যায়। ইরিডিয়াম, রাইট? এটা ঘনত্ব সবচেয়ে বেশি পাওয়া যায়। তবে 3D এর মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব পাওয়া যাবে হচ্ছে কপারের। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে সকল ডি ব্লক মৌলের কথা যদি আমি চিন্তা করি, ইরিডিয়াম হচ্ছে সবচেয়ে বেশি পাওয়া যায়, তবে 3D এর মধ্যে চিন্তা করলে শুধুমাত্র কপারের হচ্ছে বেশি আসে। আচ্ছা, সবচেয়ে কম কার আসে দেখি? সবচেয়ে কম এটা মিললে স্ক্যান্ডিয়াম হবে, বুঝছো? তুমি 3D এর মধ্যে চিন্তা করো অথবা ওভারঅল পুরো ডি ব্লকের মধ্যে চিন্তা করো, স্ক্যান্ডিয়ামের ঘনত্ব সবচেয়ে কম। ঘনত্বের মানগুলো কিরকম আসে সেগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট কোনটা বেশি কোনটা কম সেটা জানলেই এনাফ। ওকে, এরপর আসো আমরা পরবর্তী ধর্মে যাই। সেটা কি? এরা হচ্ছে, এই ধাতুগুলো হচ্ছে শক্ত এবং কঠিন হয়। শক্ত ও কঠিন হয়। আমরা যখন এস ব্লক ধাতুগুলো পড়ছিলাম সেখানে দেখছিলাম ধাতুগুলো নরম ও নমনীয় হবে, ছুরি দিয়ে সহজেই কাটা সম্ভব। এখানে কিন্তু বিষয়টা সেরকম না, এই ধাতুগুলো মিলি শক্ত হবে, হার্ড হবে। তবে এখানে কিন্তু একটা এক্সেপশন আছে, বুঝছো? এখানে একটা ব্যতিক্রম আছে। এক্সেপশনটা কি? এক্সেপশন হচ্ছে মার্কারি। হ্যাঁ, মার্কারিটা কি হয়? তরল হয়, তাই তো? এটা কিন্তু একটা তরল ধাতু হয়। তো ডি ব্লকের মধ্যে মাত্র একটাই তরল ধাতু পাওয়া যায়, সেটা হচ্ছে মার্কারি। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর আমরা কি পড়তে পারি? এরা হচ্ছে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়। যেহেতু এটা আমরা ধাতু বলতেছি, তো ধাতু তো আমাদের তাপ বিদ্যুৎ পরিবহন করবেই, তাই না? তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হবে। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, তো এইগুলো হচ্ছে আমাদের আর কি কমন পড়াশোনা। এরপর আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়বো সেগুলো মেনলি আমরা একসাথে পড়ার চেষ্টা করব। কেন? কারণ এইটা মেনলি ডিপেন্ড করে তার ইলেকট্রন বিন্যাসের উপর, ঠিক আছে? যেমন আমি যদি তোমাদেরকে আরো এক্সপ্লেন করে বলার চেষ্টা করি, দেখো এদের কমন ইলেকট্রন বিন্যাসটা কিরকম ছিল আমরা কিন্তু দেখছি অলরেডি, যে n-1 d 1 থেকে 10 এবং ns 1 থেকে 2, তাই তো? এরকম একটা ইলেকট্রন বিন্যাস। তার মানে বুঝতে পারতেছি ওদের ডি অরবিটালে কিন্তু ইলেকট্রন আছে, তাই না? ওদের ডি অরবিটালে কিন্তু আমাদের কি আছে? ইলেকট্রন আছে। এখানে কিন্তু যুগ্ম অযুগ্ম দুই ধরনের ইলেকট্রনই থাকতে পারে, তাই না? এস এর ক্ষেত্রে কি দেখছিলাম? মেনলি হয় ফাঁকা থাকে অথবা আমাদের সবগুলো ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকে, কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। বাট এখানে কিন্তু আমাদের অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে। তাহলে যেহেতু এখানে আমাদের অযুগ্ম ইলেকট্রন থাকতে পারে, তার ফলে কি হবে? এস ব্লকে আমরা যে যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম সেগুলো জাস্ট আমরা উল্টা করে দিলেই এদের বৈশিষ্ট্যগুলো চলে আসবে। কিরকম বিষয়টা? আচ্ছা, তাহলে প্রথমেই দেখার চেষ্টা করি। এখানে কি পাবো আমরা? প্রথমে পাবো হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা পাবো, ঠিক আছে? পরিবর্তনশীল
জারণ অবস্থা। খেয়াল করে দেখো, আমি যদি এটাকে এস ব্লকের সাথে তুলনা আকারে পড়াইতে চাই, তাহলে এস ব্লকে কিন্তু জারণ অবস্থাগুলো ফিক্স ছিল। গ্রুপ 1 এর হচ্ছে +1, গ্রুপ 2 এর হচ্ছে +2। এর থেকে কিন্তু চেঞ্জ হওয়া সম্ভব না। তবে ডি ব্লকের কিন্তু এরকম না। ডি ব্লকের ক্ষেত্রে কি হয়, আমাদের ডি অরবিটালটা যদি আনপেয়ার্ড ইলেকট্রন বিশিষ্ট হয়, সেক্ষেত্রে জারণ অবস্থাগুলো পরিবর্তন হতে পারে। যেমন ফেরাস ফেরিক 2+3+, কিউপ্রাস কিউপ্রিক +1 +2, তাই না? এরকম ভাবে কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে এটা গেল হচ্ছে একটা বিষয়। আরেকটা কি হইতে পারে, এদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা সেটা অনেক বেশি হবে। তাহলে মানে আমি বলতে পারি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক পাওয়া যাবে এখানে। হ্যাঁ, উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এখানে পাওয়া সম্ভব। এস ব্লকে কি ছিল, নিম্ন ছিল, তাহলে এখানে উল্টায় দাও, উচ্চ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আর এখানে কি বৈশিষ্ট্য পাওয়া সম্ভব, এখানে এরা বর্ণযুক্ত যৌগ তৈরি করবে, বর্ণযুক্ত যৌগ তৈরি করে। এস ব্লক ছিল হচ্ছে বর্ণহীন যৌগ, এটা কি হবে, বর্ণযুক্ত যৌগ। সবাই কি তৈরি করে না, যাদের মধ্যে মেইনলি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তারাই মেইনলি তৈরি করে। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি কালার হয়, পটাশিয়াম ডাইক্রোমেট কমলা কালার হয়, তাই না? আচ্ছা, এগুলা গেল। আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এখান থেকে আমরা পড়বো, সেটা হচ্ছে এদের চৌম্বকীয় ধর্ম। এরা কি হয়, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক হয়, প্যারাম্যাগনেটিক হয়। যারা চৌম্বক দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয় তারাই হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। একটু পরে আমরা এক্সপ্লেন করব। হ্যাঁ, তাহলে এইগুলো হচ্ছে মেইনলি আমরা বলতে পারি বেশিরভাগ ডি ব্লক মৌলেরই একটা কমন ধর্ম। হ্যাঁ, সবার মধ্যে না পাওয়া গেলেও বেশিরভাগ ধাতুর মধ্যে বা মৌলের মধ্যে কিন্তু এইসব বৈশিষ্ট্য পাওয়া সম্ভব। আচ্ছা, এবার আসো মেইনলি এখানে ডি এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটার উপর ভিত্তি করে আমরা ডি ব্লক থেকে কিছু স্পেশাল মৌল কিন্তু বের করে আনতে পারি। সেই স্পেশাল মৌলগুলো কারা কারা, তারা হচ্ছে মেইনলি অবস্থান্তর মৌল। তারা কে বলো, অবস্থান্তর মৌল বা ট্রানজিশনাল মেটাল। ট্রানজিশনাল এলিমেন্ট, ট্রানজিশনাল মেটাল আমরা বলতে পারি। তাহলে আসো অবস্থান্তর মৌল কারা। হ্যাঁ, আমি তাহলে একটু সংজ্ঞাটা লেখার চেষ্টা করি। যেসব ডি ব্লক মৌলের কোন সুস্থিত আয়নে, কোন সুস্থিত আয়নের মেইনলি ক্যাটায়ন তৈরি করে, যেহেতু ধাতু, তাই না? সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। হ্যাঁ, আংশিকভাবে পূর্ণ থাকে, রাইট? এখন আংশিকভাবে পূর্ণ বলতে কি বোঝায়, D1 থেকে 9 এই জিনিসটা বোঝায়। বুঝতে পারছো? মানে সম্পূর্ণভাবে ফিল আপ হওয়া যাবে না, D10 হওয়া যাবে না, আবার একদম খালি কিন্তু হওয়া যাবে না। মেইনলি আমাদের কি থাকতে হবে, অ্যাটলিস্ট একটা ইলেকট্রন থাকতে হবে। ওকে, আচ্ছা আমি যদি তোমাকে এক্সাম্পল বলার চেষ্টা করি, আচ্ছা আসো আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। প্রথমে আসো হচ্ছে আমরা যদি চিন্তা করি দেখি ফেরাস আয়ন ইলেকট্রন বিন্যাস কি, আমরা কিন্তু এখন ইলেকট্রন বিন্যাস করা শিখছি। আর্গনের 18টা ইলেকট্রন, তারপর 4s এ যায় 2টা এবং 3d তে আসে কয়টা, 6টা। এর মধ্যে দেখো আমি 2টা ইলেকট্রন ছেড়ে দিছি, সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রন যাবে, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আমাদের 4s0, তাই না? তাহলে খেয়াল করে দেখো এই ক্যাটায়নে কিন্তু 3d6 এ মানে 3d এর মধ্যে 6টা ইলেকট্রন আছে, শর্ত মানলো, তাহলে এটা কিন্তু আমাদের কি হবে, অবস্থান্তর মৌল হবে। অর্থাৎ আয়রনটা হচ্ছে একটা অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আরো যদি তোমাকে আমি এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, লেটস সে আমরা এখানে চিন্তা করলাম হচ্ছে আচ্ছা টাইটেনিয়াম 2+, হ্যাঁ টাইটেনিয়াম 2+। তাহলে দেখো একই রকম ভাবে আমাদের এটা হয় 3d2 4s2, 2টা ইলেকট্রন চলে গেল। তাহলে দেখো ডি এর মধ্যে কিন্তু 2টা ইলেকট্রন আছে, শর্ত মানলো, তার মানে এটাও কিন্তু আমাদের কি হবে, ডি ব্লক হবে। আচ্ছা এরপর তোমরা যেটা কমনলি হচ্ছে কনফিউজড হও সেটা আমি তোমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে কপার প্লাস। তাহলে কিরকম আসলো দেখো, কপার প্লাসের 4s1 3d10, তাই তো? একটা ইলেকট্রন নিয়ে গেলে 4s হয়ে যাবে 0। তাহলে খেয়াল করে দেখো ডি তো আমাদের কমপ্লিটলি ফিল আপ হয়ে গেল, 10টা ইলেকট্রন এখানে আছে।
এ তো শর্ত মানলো না, তাহলে তো আমাদের কপার তো অবস্থান্তর ধাতু হওয়া উচিত না। বাট আমরা কি জানি, আমরা কিন্তু জানি কপার একটা অবস্থান্তর ধাতু। এখন বিষয় হচ্ছে কেন অবস্থান্তর ধাতু, তাই না? এটা তো মানলো না। দেখার চেষ্টা করি, আমি যদি কপারের অন্য একটা আয়ন দেখি, সেটা কি হতে পারে? কপার 2+, বুঝছো? কপার 2+, সে আয়নের ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয় দেখো, 4s থেকে একটা ইলেকট্রন চলে গেল, 3d থেকে একটা ইলেকট্রন চলে গেল। তাহলে এখন কিন্তু সেটা হচ্ছে এই শর্তটা মানলো, তাই না? তার মানে আমি বলতে পারি কি, এইটা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো কপার হচ্ছে একটা অবস্থান্তর ধাতু। তাহলে মনে রাখবো যে বললাম যে কোন সুস্থিত আয়ন, এখানে জাস্ট একটা আয়ন হইলেই চলবে, বাকি আয়নের কি হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না। যদি সে 10টা আয়নও তৈরি করে, একটা যদি অবস্থান্তরের শর্ত মানে, তাহলে সে অবস্থান্তর। এইটা মানলো না, ডাজেন্ট ম্যাটার। এটা মানছে, হ্যাঁ, তাহলে হচ্ছে এটা অবস্থান্তর ধাতু বা অবস্থান্তর মৌল। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? আচ্ছা, আশা করি এটা আমাদের ক্লিয়ার। এবার যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, লেটস আমরা দেখলাম হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, সে একটাই ক্যাটায়ন তৈরি করে। তো এটার ইলেকট্রন বিন্যাস কিরকম হয়? আর্গন 4s2 3d1, তাই তো? তিনটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এগুলো 0 হয়ে যাবে। তাহলে দেখো 3d তে কিন্তু একদম খালি হয়ে গেছে। খালি হলে তো সে শর্ত মানে না, মানবে? খালি হয়ে গেলে কিন্তু সে কোনো মানে ওই অবস্থান্তর মৌল হওয়ার শর্ত মানে না। তার মানে স্ক্যান্ডিয়াম কিন্তু কোনো অবস্থান্তর ধাতু না বা অবস্থান্তর মৌল না। একই রকম ভাবে তুমি যদি জিঙ্কের কথা চিন্তা করো, জিঙ্কও কিন্তু আমাদের একটা স্টেবল ক্যাটায়ন তৈরি করে, জিঙ্ক 2+। সেটা কি হয়? সেটার ইলেকট্রন বিন্যাস হয় হচ্ছে আর্গন, তারপর দেখো 3d10 4s2, তাই তো? রাইট, 0 হয়ে যায় যেহেতু দুটো ইলেকট্রন আমি সরাই নিয়ে গেলাম। তাহলে এখন দেখো এটা কিন্তু এখন কমপ্লিটলি ফিল আপ, ওর কিন্তু আর কোনো ক্যাটায়ন হওয়া সম্ভব না, যার ফলে এটাও কিন্তু অবস্থান্তর ধাতু না। স্ক্যান্ডিয়ামও অবস্থান্তর ধাতু না, জিঙ্কও কিন্তু অবস্থান্তর ধাতু না। একই রকম ভাবে তুমি চিন্তা করতে পারো ক্যাডমিয়াম, হ্যাঁ, জিঙ্কের নিচে যে আছে ক্যাডমিয়াম, সেও কিন্তু কিরকম স্ট্রাকচার হয়? 4d10 5s0, তাহলে সেও কিন্তু অবস্থান্তর ধাতু হবে না। তাহলে অবস্থান্তর ধাতু কে কে হয় না? স্ক্যান্ডিয়াম, জিঙ্ক আর হচ্ছে ক্যাডমিয়াম, তাই না? তাহলে আমি বলতে পারি 41টার মধ্যে মেনলি যদি 3টা আমি বাদ দিয়ে দিই, তাহলে কয়টা থাকে? 38টা। তাহলে এই 38টাই হচ্ছে অবস্থান্তর মৌল। বুঝতে পারলাম তো? আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো। আচ্ছা, এবার যদি আমি তোমাকে দেখানোর চেষ্টা করি যে অবস্থান্তর মৌল আসলে কি কি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখার চেষ্টা করি অবস্থান্তর মৌলের বা অবস্থান্তর ধাতুর কি কি বৈশিষ্ট্য আছে। এখন এখানে আমরা মেনলি তোমাদের বই মতে 5টা বৈশিষ্ট্য পাই। দেখো, এই বৈশিষ্ট্যগুলা কিন্তু আমাদের ডি অরবিটাল বৈশিষ্ট্য থেকে খুব একটা কিন্তু পার্থক্য বিশিষ্ট হবে না, কারণ এরা তো ডি ব্লকের মধ্যেই পড়লো, তাই না? সো আমরা কিন্তু এখানে খুব একটা পার্থক্য পাবো না, তাও হচ্ছে আমি তোমাদের লিখে দিচ্ছি যেহেতু তোমাদের বইয়ে আছে। এখানে যে 5টা বৈশিষ্ট্য পাবো, সেই 5টা বৈশিষ্ট্য কি? প্রথমেই পাবো কি, এদের পরিবর্তনশীল জারণ মান বা পরিবর্তনশীল জারণ অবস্থা বিদ্যমান থাকে। পরিবর্তনশীল জারণ অবস্থা বিদ্যমান থাকে। হ্যাঁ, তো এটা কিন্তু তোমরা হচ্ছে অলরেডি তোমাদের আমি এক্সপ্লেন করে দিছি কিরকম ভাবে সেটা জারণ অবস্থা দেখা যায়, +2 +3 +1 এরকম ভাবে কিন্তু বলে দিছি। তো এটা আমাদের আর খুব একটা পড়া লাগে না, একটু জানলেই চলে। এরপর যদি আসি, এটা কি করে? রঙিন আয়ন তৈরি করে। রঙিন আয়ন তৈরি করে, আমার নিঃশেষে রঙিন যৌগ তৈরি করবে, তাই না? রঙিন যৌগ তৈরি করে, একই কথা, রাইট? আচ্ছা, এরপরে কি বলতে পারি? এরা হচ্ছে জটিল আয়ন তৈরি করে। জটিল আয়ন তৈরি করে, তার মানে কি হলো? জটিল যৌগ সে তৈরি করতে পারবে, তাই না? সেম কথা, ওকে, রাইট। আচ্ছা, এরপর তুমি যদি চিন্তা করে দেখো, এদের কি আছে? প্রভাবক রূপে তারা কাজ করতে পারে, মানে প্রভাবন ধর্ম আছে, তাই তো? তার মানে প্রভাবক রূপে তারা ক্রিয়া করতে পারে। আর লাস্টে হচ্ছে এরা কি হয়? প্যারাম্যাগনেটিক হয়। এরা সবাই হচ্ছে চুম্বক দ্বারা মৃদুভাবে আকর্ষিত হবে। তাহলে এই পাঁচটাই হচ্ছে মেনলি অবস্থান্তর ধাতুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের বিষয় কি? এই জিনিসগুলোকে আমাদের একটু এক্সপ্লেন করতে হবে, তাই তো? আমাদের এখন একটু এক্সপ্লেনেশনের মধ্যে যাইতে হবে। দেখো, আমরা কিন্তু প্রথম পয়েন্ট অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, এটা আমাদের দেখার বিষয় না।
দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট, এইটা হচ্ছে মেনলি বোঝার জন্য আমাদের সংকরায়নের একটা বেসিক আইডিয়া থাকা দরকার। আমরা যখন সংকরায়ন পড়বো, ইনশাল্লাহ আমরা পরের লেকচারে সংকরায়ন শুরু করব, সেইগুলো পড়ার পর হচ্ছে আমরা এই দুটা টপিকের এক্সপ্লেনেশনে যাব, তখন আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে প্রভাবক রূপে ক্রিয়া। হ্যাঁ, এটা আজকে দেখবো আমরা, সমস্যা নেই, কিভাবে কি হয়। হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ, এটা হচ্ছে আমরা আজকে পড়বো, তাই না? তো দেখার চেষ্টা করি এখানে কি কি পড়া সম্ভব। আচ্ছা, প্রথমে আসা হচ্ছে এতে যে ভৌত বৈশিষ্ট্যগুলো ছিল, তাই না, সেগুলো আমরা একটু আগে দেখার চেষ্টা করি, যে কেন এটা হচ্ছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা উচ্চ হয়, কেন এটা বেশি হয়, সেগুলো দেখানোর একটু চেষ্টা করি। দেখো, এখানে কিন্তু আমি 3D মৌলগুলার গলনাঙ্কের মানটা লিখে রাখছি, স্ফুটনাঙ্কের জন্য সেম ব্যাখ্যা। তোমাদের কিন্তু এই মানগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমাদের বোঝার জন্য আমি মানগুলো একটু লিখে রাখছি, তাই না? আচ্ছা, তো প্রথমে আসো যে ভাই, এদের গলনাঙ্কের মানটা বা একটা ধাতুর গলনাঙ্কের মান কিসের উপর ডিপেন্ড করে বলতো? মেনলি ধাতুর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের মান তাদের ধাতব বন্ধনের উপর ডিপেন্ড করে, তাই তো? তাদের ধাতব বন্ধনের উপর ডিপেন্ড করে। ওকে, ধাতব বন্ধন যত বেশি তত বেশি গলনাঙ্ক হবে। আবার ধাতব বন্ধন কিসের উপর ডিপেন্ড করে? এই ধাতব বন্ধন আবার ডিপেন্ড করে হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রনের উপর। হ্যাঁ, সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যার উপর ডিপেন্ড করে। যত বেশি ডিলোকালাইজড ইলেকট্রন, তাই না, আমরা এস ব্লকের ক্ষেত্রে বাইরের শক্তি স্তরে ইলেকট্রনগুলো চিন্তা করতাম, তাই তো? যত বেশি সংখ্যক ডিলোকালাইজড ইলেকট্রন তত বেশি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হইতে পারে। এখন বিষয় হচ্ছে, আমাদের এই মৌলগুলো তো আমাদের ওই একটা বা দুইটা করে ইলেকট্রন থাকে, তো এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু ওই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন দ্বারা নির্ধারিত হয় না। তো এদের মেনলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে কোন ইলেকট্রন দ্বারা নির্ধারিত হবে? ডি অরবিটালে ইলেকট্রন দ্বারা। ঠিক আছে, তার মানে আমি চিন্তা করতে পারি এখানে মেনলি এই সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন দিয়ে আমরা বুঝবো কি ডি অরবিটালের ইলেকট্রন। হ্যাঁ, ডি অরবিটালের ইলেকট্রন আমরা মেনলি চিন্তা করব, বুঝতে পারছো? তো মেনলি আমরা দেখব কি ডি অরবিটালের মধ্যে কয়টা করে ইলেকট্রন আছে, যত বেশি সংখ্যক ইলেকট্রন তত বেশি সংখ্যক গলনাঙ্ক। আবার আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকলেই হবে না, এটার মধ্যে মেনলি থাকতে হবে হচ্ছে অযুগ্ম বা আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, তার মানে ডি অরবিটালের অযুগ্ম বা আনপেয়ার্ড ইলেকট্রন মেনলি থাকতে হবে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, মনে রাখবো যে জোড়া হইলে সে কিন্তু ডিলোকালাইজড হয় না, অযুগ্ম হইলে, সিঙ্গেল অবস্থা থাকলেই কিন্তু সে অযুগ্ম হইতে পারে, এই কথাটা আমরা একটু মাথায় রাখি। আচ্ছা, এটা যদি মাথায় রাখি তাহলে হচ্ছে আমরা এখানে সবগুলা মৌলের বা সবগুলা ধাতুর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের যে মানগুলা হইতে পারে সেই মানগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। কিরকম হইতে পারে? আগে আসলে আমরা একটু মৌলগুলার নাম লিখে নিই, তাই তো? প্রথমে হচ্ছে আমাদের স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, তারপর হচ্ছে ভ্যানাডিয়াম, তারপর হচ্ছে আমাদের ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তারপর হচ্ছে কোবাল্ট, নিকেল, কপার আর হচ্ছে জিঙ্ক। ওকে, আচ্ছা, এদের যদি আমরা এখন ইলেকট্রন বিন্যাসগুলো দেখি, তাহলে ইলেকট্রন বিন্যাস দেখলে আসলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সবার এখানে ইলেকট্রন বিন্যাস দেখি, ওর ইলেকট্রন বিন্যাস কিরকম হয়। দেখো, এখানে স্ক্যান্ডিয়াম যেহেতু 21, তার মানে 4s2 হয়ে গেল 20টা, এখানে এরকম 3d1। টাইটানিয়াম 4s2 3d2, হ্যাঁ, ভ্যানাডিয়াম হচ্ছে 4s2 3d3। আচ্ছা, ক্রোমিয়ামে কিন্তু ব্যতিক্রম ছিল 4s1 3d5, তাই তো, অর্ধপূর্ণ যুক্তিটা আর কি। ম্যাঙ্গানিজ কি 4s2 3d5, আয়রন হচ্ছে 4s2 3d6, কোবাল্ট হচ্ছে 4s2 3d7, নিকেল হচ্ছে 4s2 3d8, কপার হচ্ছে 4s1 3d10, তাই না, ব্যতিক্রম। আর জিঙ্ক হচ্ছে 4s2 3d10। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন তুমি যদি এখানে অরবিটাল গুলোকে ওই হুন্ডে নীতি অনুযায়ী বক্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করো, তাহলে কিন্তু বিষয়টা আরো তুমি ক্লিয়ার হইতে পারবা। আচ্ছা, দেখার চেষ্টা করি বক্সের মাধ্যমে। আচ্ছা, দেখো এখানে 4s এ কিন্তু দুইটা ইলেকট্রন, এটা ধরো আমাদের সেই 4s অরবিটাল, এটা ধরো আমাদের সেই 3d অরবিটাল গুলো। 4s এর মধ্যে দুইটা ইলেকট্রন, 3d তে একটা ইলেকট্রন। এখানে 4s এ দুইটা, 3d তে এরকম দুইটা, তাই না, হুন্ডের নীতি। 4s এ দুইটা, 3d তে এরকম তিনটা, 4s এ একটা, 3d তে এরকম 5টা, 4s এ দুইটা, 3d তে এরকম 5টা, দুইটা এরকম এখানে 6টা, একটা এখানে। এগুলো তোমরা কিন্তু পারো, তাই তো, এগুলো তো বাচ্চাদের জিনিস, তোমরা কিন্তু এখন বড় হয়ে গেছো বৎস।
আচ্ছা আসো, এই দেখো এখানে 8টা, তাই না? এখানে আমার ব্যতিক্রম ছিল, খেয়াল করে দেখি। আর এখানে কি ছিল? আচ্ছা এখানে একটু ছোট করে আঁকতে হবে। 6 7 8 9 10 হয়ে গেল, তাই না? আচ্ছা তুমি যদি একটু এই অরবিটালের মধ্যে ইলেকট্রন বিন্যাসের কথা খেয়াল করে দেখো, আমরা কি বলছিলাম, আমি ডি অরবিটালের দিকে খুঁজবো, তাই তো? ডি অরবিটালে কিরকম হয় খেয়াল করে দেখো। প্রথম যে এক্সাম্পলটা আমাদের আছে, তাই না, সেটা হচ্ছে কি স্ক্যান্ডিয়াম। দেখো ডি এর মধ্যে কিন্তু একটা ইলেকট্রন আছে, তাই না? তাহলে ওর গলনাঙ্কের মানটা কিন্তু নরমালি বাকি এস ব্লকের তুলনায় বেশি হওয়া উচিত। দেখো ওর গলনাঙ্কের মানটা কিন্তু অনেক বেশি, তাই তো? 1541, অনেক বড় কিন্তু একটা মান, বুঝছো, অনেক বড় মান। তারপর দেখো টাইটেনিয়ামে কিন্তু 2টা ইলেকট্রন আছে, তার মানে সেটা নিশ্চয়ই স্ক্যান্ডিয়াম থেকে বেশি হবে। দেখো স্ক্যান্ডিয়াম থেকে আসলে সেটা বেশি। ওকে, তারপর দেখো ভ্যানাডিয়ামে কিন্তু 3টা আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে সেটা কিন্তু আগের 2টা থেকে বেশি হবে। দেখো মানটা কিন্তু আসলে আগের 2টা থেকে বেশি। আচ্ছা ক্রোমিয়ামে যখন আসবো সেখানে দেখবো কি এরকম 5টা ইলেকট্রন আছে, তাহলে ওদের মানটা কিন্তু বাকি সবার থেকে বেশি হওয়া উচিত। বাট আমি কি দেখতে পারি, এই 5টা ইলেকট্রন হওয়ার ফলে এখানে কি হয়ে যায়, অর্ধপূর্ণ কাঠামো তৈরি হয়ে যায়। 10টার মধ্যে 5টা, এটা হচ্ছে একটা অর্ধপূর্ণ কাঠামো। মনে রাখবো যে অর্ধপূর্ণ এবং পূর্ণ কাঠামোগুলোকে আমরা একসাথে প্রতিসম কাঠামো বলতে পারি। কি বললাম? অর্ধপূর্ণ এবং পূর্ণ কাঠামোগুলোকে আমরা প্রতিসম কাঠামো বলতে পারি। তাহলে এখানে দেখি ক্রোমিয়ামের ক্ষেত্রে আমাদের 3D এর মধ্যে অর্ধপূর্ণ কাঠামো, 4s এর মধ্যে কিন্তু অর্ধপূর্ণ কাঠামো, তার মানে এটা কিন্তু এখানে কি হচ্ছে, প্রতিসম কাঠামো তৈরি করলো, তাই তো? এরা হচ্ছে এখানে প্রতিসম কাঠামো তৈরি করলো। এই অরবিটাল বিন্যাসের প্রতিসমতার কারণে এদের গলনাঙ্কের মানটা একটু কমে যায়, বুঝছো? দেখো ক্রোমিয়ামের কিন্তু গলনাঙ্কের মানটা কি হওয়া উচিত ছিল, বৃদ্ধি পাওয়ার উচিত ছিল, বাট পেয়ে গেছে কি হ্রাস। দেখছো এটা কিন্তু ভ্যানাডিয়াম থেকে কমে গেছে, বলতে পারো এরকম বিষয়টা। আচ্ছা এরপর দেখো তুমি যদি ম্যাঙ্গানিজে আসো, ম্যাঙ্গানিজে দেখো আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমাদের সেই অর্ধপূর্ণ আর এটা হচ্ছে আমাদের সেই পূর্ণ। তার মানে মনে রাখবো উপরে ছিল হচ্ছে অর্ধপূর্ণ অর্ধপূর্ণ প্রতিসম, নিচে কি অর্ধপূর্ণ পূর্ণ। এটা কিন্তু আরো বেশি স্টেবল, আরো বেশি প্রতিসম কাঠামো। ওকে, মনে রাখবো যে প্রতিসমতা ক্রমটা কিরকম হয়, অর্ধপূর্ণ অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ পূর্ণ এবং পূর্ণ পূর্ণ। হ্যাঁ রাইট, এরকম বিষয়টা। তাহলে দেখো ক্রোমিয়ামে কিন্তু কি ছিল, অর্ধপূর্ণ অর্ধপূর্ণ প্রতিসম, বাট ম্যাঙ্গানিজে কি হচ্ছে, অর্ধপূর্ণ পূর্ণ, মানে আরো বেশি প্রতিসম। তাহলে এটা গলনাঙ্কের মানটা আরো কমে যাবে, তাই না? দেখো এটা কিন্তু গলনাঙ্কের মানটা এদের সবার থেকে কমে গেছে। ক্রোমিয়ামে শুধুমাত্র ভ্যানাডিয়াম থেকে কমছিল, বাট ম্যাঙ্গানিজে কিন্তু সবার থেকে কমে গেছে, 4টা থেকে কিন্তু কমে গেছে। এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, বুঝছো তো? আচ্ছা তুমি যখন আয়রনে চলে যাবা সেখানে আর কোনো সমস্যা নাই, কোনো অর্ধপূর্ণ কাঠামো নাই, কোনো প্রতিসমতা নাই। খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের 4টা আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে গলনাঙ্কের মানটা কিন্তু আমাদের এই ম্যাঙ্গানিজ থেকে বেশি হবে, তাই না? দেখো এই যে আমাদের এটা মান কত, 1536, এটা কিন্তু ম্যাঙ্গানিজ থেকে বেশি আসছে, তাই তো? এখন বলতে পারো ভাই বাকিগুলা থেকে কেন বেশি আসতেছে না? কারণ দেখো আয়রনের মধ্যে কিন্তু একটা যুগ্ম ইলেকট্রন আছে, বাকি কারোর মধ্যে কিন্তু এরকম যুগ্ম ইলেকট্রন ছিল না, এই জন্য মানটা কিন্তু অন্য কাউকে এক্সিড করে যায় না। দেখছো ওর মানটা, এই মানটা কিন্তু অন্য কারো থেকে বেশি হয় না, বাকি সবার থেকে কম হয়েছে গেল। আচ্ছা কোবাল্টে আসি, দেখো এখানে কিন্তু আমাদের মাত্র 3টা আনপেয়ার্ড ইলেকট্রন, তাই না? আয়রন থেকে কম, তাহলে কোবাল্টের মানটা কিন্তু মানে গলনাঙ্কের মানটা আয়রন থেকে কম হবে, তাই তো? তারপর দেখো নিকেলে দেখো 2টা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এটার মানটা কিন্তু কোবাল্ট থেকেও কম হবে। আচ্ছা কপারে দেখো কি হয়ে গেছে, পূর্ণ অর্ধপূর্ণ, তাহলে এটা কিন্তু আমাদের প্রতিসম কাঠামো, তাই না? এটা কিন্তু প্রতিসম কাঠামো। কি বলছিলাম, প্রতিসম কাঠামোর কিন্তু গলনাঙ্কের মানটা কমে যায়। দেখো কপারের কিন্তু গলনাঙ্কের মানটা কমে গেছে, দেখছো 1400 থেকে একদম 1000 চলে গেছে। জিঙ্কে দেখো ভাই, জিঙ্কে কিন্তু একদম পূর্ণ কাঠামো চলে আসছে, তো এটা কিন্তু অনেক বেশি প্রতিসমতা। কি বলছিলাম, অর্ধপূর্ণ পূর্ণ বা অর্ধপূর্ণ অর্ধপূর্ণ চাইতে পূর্ণ হচ্ছে অনেক বেশি প্রতিসম। তার মানে এই গলনাঙ্কের মানটা অনেক কমে যাবে, অনেক বেশি কমে যাবে। হ্যাঁ খুবই কমে যাবে। দেখো কত চলে আসছে, সেটা 420, সবার থেকে সেটা কিন্তু প্রায় অর্ধেকেরও কম। দেখো 1/3 মতো হয়ে গেছে, তাই না? সো মেইনলি ব্যাখ্যা হচ্ছে এরকম। হ্যাঁ আমাদের বই হচ্ছে এরকম ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। বইয়ে যেভাবে আর কি যতটুকু কথা লেখা আছে আমি ঠিক ততটুকু কথাই তোমাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করলাম। আচ্ছা তো একটা গ্রাফও কিন্তু দেওয়া আছে, গ্রাফটা এখন তোমরা আসলে ভাইয়া আঁকতে পারবা। মান থেকে এখন তোমরা চাইলে আঁকতে পারবা, তাও হচ্ছে আমি তোমাদের একটু এঁকে দিচ্ছি গ্রাফগুলা কিরকম হইতে পারে। দেখো আচ্ছা দেখো তাহলে আমি এখানে গ্রাফগুলো এঁকে দেওয়ার চেষ্টা করি। এবারে আমি নিব হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এইবার আমরা নিব হচ্ছে আমরা
গলনাঙ্কের মানটা, ঠিক আছে। আচ্ছা দেখার চেষ্টা করি। আচ্ছা ধরো আমি এখানে ধরলাম এটা 500, এটা ধরলাম 1000, এটা আমার ধরার বিষয়, বুঝছো। 1000, এটা ধরলাম আমরা 1500, আর উপরে ধরলাম আমরা 2000। দেখো স্ক্যান্ডিয়াম কত, 1541, মানে মানটা ধরো হচ্ছে এখানে আছে, বুঝছো। এটা হচ্ছে আমাদের সেই স্ক্যান্ডিয়াম 21। তারপর কি টাইটানিয়াম 1668, মানে ধরো মানটা কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এটা হচ্ছে আমাদের সেই স্ক্যান্ডিয়াম, বুঝছো। আচ্ছা তারপর কি দেখো ভ্যানাডিয়াম 1910, মানে ধরো মানটা এখানে চলে গেছে, বুঝছো, 1910, তাহলে এটা হচ্ছে সেই 23। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইভাবে লিখলে কি তোমরা বুঝতে পারবা? তাহলে আমরা নিচের জিনিসগুলো মুছে দিই, হ্যাঁ নিচের জিনিসগুলো মুছে দিই, উপরে জিনিসগুলো রাখি। তোমরা কিন্তু আসলে গ্রাফ পেপারে মান বসিয়ে দিতে পারবা ভাই, ওটা কোনো সমস্যা না, জাস্ট তোমাদের একটু দেখাই দিচ্ছি। ক্রোমিয়াম কত দেখো 1875, তার মানে এটা মানটা আসবে কোথায়, এখানে আসবে মোটামুটি 1875। এরপর হচ্ছে 1245, মানে মানটা কোথায় চলে গেছে, ধরো এইখানে চলে আসছে 1245, তাই না? যদি কানেক্ট করে দাও তাহলে এরকম পাবা। আচ্ছা তারপর কি 1536, তার মানে এই মানটা কিন্তু চলে গেছে মোটামুটি ধরো এইখানে, মানে এই যে লেভেলটা আছে এর থেকে একটু নিচে থাকবা, এটা থেকে একটু একটু নিচু থাকবা, কারণ ওর মানটা কিন্তু সামান্য কম ওর থেকে, তাই তো। মানে আমরা দেখে দেখে জাস্ট মান বসাচ্ছি, হ্যাঁ আর কিছু কিন্তু করতেছি না, ভয় করে কিছু নাই। দেখো এটা হচ্ছে এখানে 1495, কত জানি, হ্যাঁ 1495। তারপর দেখো 1453, তারপর ধরো হচ্ছে মানটা এখানে আছে 1453, হ্যাঁ। তারপর কি 1083, মানে ধরো হচ্ছে মানটা এখানে 1083, আর হচ্ছে 420, মানে মানটা হচ্ছে এইখানে ধরো। ওকে, তাহলে দেখো এখানে এটাকে তুমি এইভাবে কানেক্ট করতে পারো, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সেই স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আশা করি তোমরা ভাই জিনিসটা বুঝতে পারলা। গেল। আচ্ছা এরপর হচ্ছে পরের জিনিসটা, সেটা হচ্ছে চুম্বক ধর্ম। এখন বিষয় হচ্ছে একটা পরমাণু কেন চুম্বকের মতো আচরণ করে। দেখো চুম্বকের মতো কোনো কিছু চুম্বকের মতো আচরণ করার জন্য তার মধ্যে কি থাকা লাগবে জানো? তার মধ্যে মেইনলি ম্যাগনেটিক মোমেন্ট থাকা লাগবে, হ্যাঁ ম্যাগনেটিক মোমেন্ট থাকা লাগবে, যেটাকে আমরা মেইনলি মিউ লেটার দিয়ে প্রকাশ করে থাকি, হ্যাঁ মিউ লেটার দিয়ে প্রকাশ করে থাকি। এটা আমরা আবার গুণগত রসায়নে পড়বো যে আমরা কিভাবে ম্যাগনেটিক মোমেন্ট হিসাব করতে পারি। জাস্ট আমরা একটু মনে রাখবো ম্যাগনেটিক মোমেন্ট কখন তৈরি হয়, যখন একটা চার্জিত কণা অনেক স্পিডে ঘুরতে থাকে। কি বললাম? যখন একটা চার্জিত কণা অনেক স্পিডে ঘুরতে থাকে তখনই সেখানে ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। ওকে আচ্ছা এখন তাহলে বুঝতেই পারলাম, তাহলে আমাদের মেইনলি চার্জিত কণা বলতে কাকে বোঝাচ্ছে? নিশ্চয়ই ইলেকট্রনকে বোঝাচ্ছে। যখন ইলেকট্রনটা হচ্ছে ঘুরতে থাকবে, হ্যাঁ তখনই মেইনলি সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে, তার কিন্তু চৌম্বক ধর্ম থাকবে। অবশ্যই মনে রাখবো অরবিটালে যখন দুইটা ইলেকট্রন থাকে সেই দুইটা ইলেকট্রন কি করে একে অপরের ম্যাগনেটিক মোমেন্টকে ক্যান্সেল আউট করে দেয়, হ্যাঁ একটা হচ্ছে আপওয়ার্ড রোটেশন, একটা হচ্ছে ডাউনওয়ার্ড রোটেশন, দুইটা মিলে একে অপরকে ক্যান্সেল করে দেয়। তার মানে অবশ্যই আমাদের কি রাখতে হবে, আমাদের ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন রাখতে হবে, ঠিক আছে। ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন, যখন এরকম আমরা ডি অরবিটালে অযুগ্ম ইলেকট্রন পাবো তখন আমি কি বুঝবো, সেখানে ম্যাগনেটিক মোমেন্ট আছে, তার মানে তার কিন্তু চৌম্বক ধর্ম আছে। তাহলে বুঝতেই পারলাম যত বেশি অযুগ্ম ইলেকট্রন এই ম্যাগনেটিক মোমেন্ট তত বেশি চৌম্বক ধর্ম। এখানে দেখি অবস্থান্তর ধাতুতে বা একটা ডি ব্লক মৌলের মধ্যে কতগুলো অযুগ্ম ইলেকট্রন আছে তার উপর ভিত্তি করে আমরা চৌম্বক ধর্মকে তিনটা ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ মানে চৌম্বকীয় পদার্থগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কোন সেই তিনটা ভাগ দেখাচ্ছি আমি এখানে। তাহলে আমরা এখানে দেখি চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিজম, এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, হ্যাঁ। প্রথমে আমরা কি বলতে পারি, সেটাকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলতে পারি, প্যারাম্যাগনেটিক পদার্থ, এটা ধর্ম হচ্ছে প্যারাম্যাগনেটিজম, হ্যাঁ। তারপর হইতে পারে ফেরোম্যাগনেটিজম বা ফেরোম্যাগনেটিক পদার্থ, লাস্টে কি হইতে পারে ডায়াম্যাগনেটিক পদার্থ বা ডায়াম্যাগনেটিজম।
বুঝতে পারছো? এরকম 3 ধরনের মানে পদার্থ হওয়া সম্ভব, 3 ধরনের ধাতু হওয়া সম্ভব। প্যারাম্যাগনেটিক কারা? প্যারা মানে হচ্ছে মৃদু আকর্ষণ, অর্থাৎ যারা চুম্বক দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয়, ঠিক আছে? যারা মৃদুভাবে আকর্ষিত হয় তারা হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ। ফেরো মানে কি? তীব্রভাবে আকর্ষণ, অর্থাৎ যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় তারা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। আর ডায়াম্যাগনেটিক কারা? ডায়া মানে হচ্ছে মৃদু বিকর্ষণ। তারা তো চুম্বক দ্বারা আকর্ষিত হয় না, বরঞ্চ তারা বিকর্ষিত হয়ে যায়। বুঝতে পারছো? তারা কিন্তু বিকর্ষিত হয়ে যায়, তারাই হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। এখন কোনটার এক্সাম্পল কি আমি যদি দেখার চেষ্টা করি, খেয়াল করো। প্যারাম্যাগনেটিক পদার্থ কারা? অধিকাংশ ডি ব্লক মৌল। হ্যাঁ, অধিকাংশ ডি ব্লক মৌল, আসলে বলা উচিত এখানে অবস্থান্তর ধাতু। সকল অবস্থান্তর ধাতুই কিন্তু আমাদের কি হবে? অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। সকল অবস্থান্তর মৌলই কিন্তু আমাদের হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ হয়। আচ্ছা, ফেরোম্যাগনেটিক কারা? যাদের দিয়ে আমরা মেনলি স্থায়ী চুম্বক তৈরি করতে পারি, যাদের দিয়ে স্থায়ী চুম্বক তৈরি করতে পারবো। হ্যাঁ, যেমন ধরো আয়রন, কোবাল্ট আর হচ্ছে নিকেল। হ্যাঁ, 3D এর কথা আমরা চিন্তা করতেছি। হ্যাঁ, 4D 5D তে এরকম অনেক এক্সাম্পল পাওয়া সম্ভব, তবে 3D এর মধ্যে আয়রন, কোবাল্ট, নিকেল, হ্যাঁ, ফেকনি, এদের দিয়ে হচ্ছে আমরা স্থায়ীভাবে চুম্বক তৈরি করতে পারি, তারাই হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। তাহলে আমি কথাটা লিখে দিই, এদের দ্বারা আমরা স্থায়ী চুম্বক তৈরি করতে পারি, স্থায়ী চুম্বক তৈরি করতে পারি। এখানে কিন্তু অযুগ্ম ইলেকট্রন দেখতে গেলে তুমি কিন্তু ঝামেলা ফেসে যাবা, ঠিক আছে? যার মধ্যে 4টা, 3টা, 2টা তো এত বেশি না, তাই না? তোমাদের বই কি লেখা? যাদের মধ্যে অনেক বেশি অযুগ্ম ইলেকট্রন আছে, তাই না? এবং 2টা কি অনেক বেশি না? তো মেনলি যাদের দ্বারা স্থায়ী চুম্বক তৈরি করা যায় তারাই হচ্ছে ফেরোম্যাগনেটিক, এরাই হচ্ছে তীব্রভাবে আকর্ষিত হয়। ওকে, সিম্পল ভাবে আমি তোমাদের সহজ করে দিলাম। আর ডায়াম্যাগনেটিক কারা? যাদের মধ্যে মেনলি এই আমাদের ডি অরবিটালে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নাই, হ্যাঁ, কোনো অযুগ্ম ইলেকট্রন নাই। তাহলে সেটা কি হইতে পারে? সেটা কিন্তু এস ব্লক মৌল হইতে পারে, এস ব্লক ধাতু হইতে পারে। এস ব্লক ধাতু হয় D0 হয় অথবা D10 হয়। খেয়াল করে দেখো, আরেকটা কথা আমি তোমাদের বলি, সেটা হচ্ছে কোনো মৌলের পরমাণুর ম্যাগনেটিজম আর আয়নের ম্যাগনেটিজম কিন্তু সেম না। কি বললাম? কোনো মৌলের পরমাণুর ম্যাগনেটিজম আর আয়নের ম্যাগনেটিজম কিন্তু সেম না। কেন? কারণ আয়নের ইলেকট্রন বিন্যাস কিন্তু পরমাণুর সাথে নাও মিলতে পারে। তাহলে আমি দেখতে পারবো ডি ব্লক বেশিরভাগ প্যারাম্যাগনেটিক, তবে ডি ব্লক মৌলের বেশ কিছু আয়নের কিন্তু ডায়াম্যাগনেটিজম থাকতে পারে। কারা সেই আয়নগুলো হইতে পারে? দেখো আমি তোমাকে লিখে দিচ্ছি। কপার প্লাস, আচ্ছা ক্যালসিয়াম বোঝা যাচ্ছে, কপার প্লাস, জিঙ্ক 2 প্লাস, স্ক্যান্ডিয়াম 3 প্লাস আর হচ্ছে টাইটানিয়াম 4 প্লাস। হ্যাঁ, এরকম বিষয়টা খেয়াল করে দেখো। কথাটি একটু এক্সপ্লেন করি। তুমি যদি কপারের ক্ষেত্রে আসো, হ্যাঁ, তাহলে কপারে কিন্তু আমাদের কি হচ্ছে? এখানে কপার প্লাস কিন্তু ডায়াম্যাগনেটিক হচ্ছে, এখানে কিন্তু কি হয়? 3D10 হয়, তাই না? 3D10 হয়। জিঙ্ক 2 প্লাসও কিন্তু কি হয়ে যায়? 3D10 হয়ে যায়, কোনো ম্যাগনেটিক প্রপার্টিজ নাই, মানে ডায়াম্যাগনেটিজম আছে আর কি। স্ক্যান্ডিয়াম 3 প্লাস 3D0 হয়ে যায়। টাইটানিয়াম 4 প্লাস এটাও কিন্তু 3D0 হয়ে যায়, তাই না? তুমি যদি স্ক্যান্ডিয়ামের কথা চিন্তা করে দেখো, 3D1 4s2, তাহলে 3 তে একটা অযুগ্ম ইলেকট্রন, সেটা কিন্তু প্যারাম্যাগনেটিক। বাট তুমি যদি স্ক্যান্ডিয়াম 3 প্লাসের কথা চিন্তা করো, 3D কিন্তু 0 হয়ে যায়, তাহলে ডায়াম্যাগনেটিক। একই রকম ভাবে তুমি যদি টাইটানিয়ামের কথা চিন্তা করো, 3D2, তাই তো? 3D2 4s2, তার মানে তার মধ্যে কিন্তু অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে নিশ্চয়ই সেটা প্যারাম্যাগনেটিক। বাট টাইটানিয়াম 4 প্লাসে কিন্তু 3D0, মানে ডায়াম্যাগনেটিক। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে একটু পড়লে কিন্তু আমাদের চৌম্বক ধর্ম মোটামুটি হয়ে যাচ্ছে। চলো আমরা আগাই। এবার হচ্ছে প্রভাবন ধর্ম। প্রভাবন ধর্মের মধ্যে আমরা আসলে কি পড়তে পারি? তাই তো, প্রভাবন ধর্ম মানে কি? যেই সব অবস্থান্তর ধাতু হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। এখন প্রভাবকের বেসিক আইডিয়াটা কিন্তু চ্যাপ্টার 4-এ আছে, সেখানে আমরা প্রভাবক নিয়ে বিস্তারিত করব, যে যেসব রাসায়নিক যৌগ কি করে? কোনো বিক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে সেই বিক্রিয়াটাকে ত্বরান্বিত করে, সেই বিক্রিয়ার সক্রিয় শক্তিটাকে কমায় দেয়, বাট নিজেরা বিক্রিয়া শেষে ভরে এবং গঠনে অপরিবর্তিত থাকে, তারাই হচ্ছে প্রভাবক। তো জাস্ট আমরা একটা আইডিয়া শিখে রাখলাম, এটা নিয়ে বিস্তারিত কিন্তু আমরা চ্যাপ্টার 4-এ আলোচনা করব। হ্যাঁ, তো মেইনলি 3D মৌলগুলো বা অবস্থান্তর ধাতুগুলো তারা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তারা হচ্ছে এরকম ক্যাটালাইসিস করতে পারে। ওকে, বুঝতে পারলাম? তাহলে এই যে প্রভাবন ক্রিয়া, এই যে আমাদের ক্যাটালাইসিস,
এই প্রভাবন ক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। মেকানিজমের উপর ভিত্তি করে, ক্রিয়া কৌশলের উপর ভিত্তি করে প্রভাবনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অধিশোষণের মাধ্যমে, অধিশোষণের মাধ্যমে প্রভাবন ক্রিয়া, তাহলে অধিশোষণ। আর একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে প্রভাবন। হ্যাঁ, এরকম দুইটা আমাদের মেকানিজম হওয়া সম্ভব। একটা হচ্ছে অধিশোষণ আর একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন। আচ্ছা, সো এইগুলো কিন্তু আবার আমাদের চ্যাপ্টার 4-এও আছে, সেখানেও কিন্তু আমরা এগুলো পড়বো। যাই হোক, আমাদের যেহেতু এই চ্যাপ্টারও এই পড়াগুলো আছে, আমরা এই চ্যাপ্টার থেকে এই পড়াগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আচ্ছা আসো, এখান থেকে কিন্তু খুব বিস্তারিত কিছু পড়া লাগে না, জাস্ট আমাদের একবার রিডিং পড়লেই জিনিসগুলো হয়ে যাবে, আর কিন্তু কিছু দেখার দরকার নাই। আচ্ছা, অধিশোষণের মাধ্যমে কে কে এখানে প্রভাবক হিসেবে কাজ করতে পারে? যেমন ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, তাই তো? হেবার পদ্ধতির মধ্যে আয়রন, সে কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তারপর ধরো হচ্ছে আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকাইন, তাদের হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজিনেশনের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে নিকেলটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তো যেই হোক না কেন, এরা কিন্তু অবশ্যই আমাদের সলিড হবে, তাই না? কঠিন জিনিস হবে, তাই তো? এই কঠিন জিনিসগুলো হচ্ছে আমাদের গ্যাস বা তরলের সাথে এরকম প্রভাবক হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, আচ্ছা দেখো এটা কিভাবে কাজ করে, খেয়াল করে দেখো। আমরা যদি এখানে আয়রনটাকে চিন্তা করি, হ্যাঁ, ধরো এখানে আমরা হেবার পদ্ধতি চিন্তা করতেছি, তাহলে ধরো হচ্ছে আয়রনের ঘনটা এরকম আছে। তো অধিশোষণ বলতে কি বোঝায়? এই আয়রন তার পৃষ্ঠতল দ্বারা ওই গ্যাসীয় অণুগুলোকে ধরবে, ওই যে নাইট্রোজেন, হাইড্রোজেন, সেই অণুগুলোকে তার পৃষ্ঠতলের মধ্যে যুক্ত করবে। হ্যাঁ, এটা হচ্ছে অধিশোষণ বলতে বোঝায়। শোষণ মানে তার সমগ্র দেহ দ্বারা সে হচ্ছে তরল বা গ্যাসটাকে শোষণ করে ফেললো, তাই না? তুমি যদি পানিতে টিস্যু ভিজাও, সেখানে কিন্তু শোষণ হয়। আর অধিশোষণটা কি? সে হচ্ছে শুধুমাত্র তার পৃষ্ঠতল দ্বারা ওই গ্যাস বা তরলটাকে শোষণ করে ফেললো, ভিতরে কিন্তু সে তার গ্যাস বা তরলগুলোকে প্রবেশ করতে দেয় না, শুধুমাত্র পৃষ্ঠতলে রাখে, সেটাকে আমরা অধিশোষণ বলি। তো কি হয়, এটা যদি আমাদের আয়রন হয়, তাহলে সে বাইরে হচ্ছে এরকম নাইট্রোজেন আর হাইড্রোজেন অণুগুলোকে যুক্ত করে রাখছে, তাই না? এভাবে তুমি চিন্তা করতে পারো। তো যুক্ত করে কি হয়, সে হচ্ছে মেইনলি একটা এক আণবিক স্তর তৈরি করে, বুঝছো? আয়রনের উপর হচ্ছে এরকম নাইট্রোজেন হাইড্রোজেনের একটা লেয়ার পড়লো, তাই না? একটা স্তর পড়লো, সেই স্তরটাকে আমরা কি বলি? এক আণবিক স্তর। তাহলে অধিশোষণের মধ্যে প্রথমে কি হয়, প্রভাবকটা হচ্ছে মানে গ্যাসগুলোর সাথে যুক্ত হয়ে এক আণবিক স্তর তৈরি করে, এক আণবিক স্তর তৈরি করে। আচ্ছা, করলো। এরপরে কি হয়, আমাদের যে প্রথমে বিক্রিয়ক অণুগুলো ছিল নাইট্রোজেন এবং হাইড্রোজেন, বিক্রিয়ক অণুগুলোর মধ্যবর্তী যে বন্ধনগুলো ছিল সেই বন্ধনগুলো ভেঙে যাবে, নতুন করে হচ্ছে বন্ধন তৈরি হবে। যেমন চিন্তা করো নাইট্রোজেন কিভাবে ছিল, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, তাই না? হাইড্রোজেন কিভাবে ছিল, হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, এরকম। তাহলে প্রভাবকের কাজ কি? সে কি করবে, এই যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলোকে সে ভেঙে দিবে আর এখানে হচ্ছে নতুন করে বন্ধন তৈরি করবে, বুঝছো? এরকম বিষয়টা। তাহলে এখানে কি হয়, পরবর্তী ধাপে হয় পুরাতন বন্ধন ভাঙন, পুরাতন বন্ধন ভাঙন প্লাস নতুন বন্ধন সৃষ্টি, নতুন বন্ধন সৃষ্টি। ওকে, বিষয়টাকে বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি হয়, আমি কি করলাম তাহলে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন তৈরি করলাম। তাহলে এরকম ভাবে বন্ধন তৈরি হইতে হইতে আলটিমেটলি কি হয়ে যাবে, আমাদের কাঙ্ক্ষিত অণু যেটা, এই যে অ্যামোনিয়া অণু, সেই অ্যামোনিয়া অণু এখানে তৈরি হয়ে যায়, তাই না? তার মানে পরবর্তী ধাপে কি হয়, নতুন অণু সৃষ্টি বা নতুন অণু গঠন, নতুন অণু গঠন, রাইট? আচ্ছা, নতুন অণু গঠন হয়ে সেটা কিন্তু এরকম এক আণবিক স্তরে থাকে। যতক্ষণ না নাইট্রোজেন হাইড্রোজেন আমরা হচ্ছে হিসাব মতো শেষ করে ফেলতেছি, ততক্ষণ কিন্তু আমি এই অণুগুলোকে বের করতে পারতেছি না, এরা তৈরি হয়ে কিন্তু এখানেই থাকে, বুঝতে পারছো তো? আচ্ছা, লাস্টে কি হবে, লাস্টে আমরা যখন বিক্রিয়াটাকে শেষ করে ফেলবো, তখন বিক্রিয়া যে শক্তিটা তৈরি হয়, তাই না, এটা তো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সেই বিক্রিয়ায় তৈরি হওয়া শক্তিগুলোই হচ্ছে এই এক আণবিক স্তর থেকে অণুগুলোকে বের করে নিয়ে যায়। কি বললাম, এটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এইচ এর মানটা এখানে নেগেটিভ, যার ফলে এই উৎপন্ন তাপ শক্তি কি করবে, এই তৈরি হওয়া অণুগুলোকে এই এক আণবিক স্তর থেকে বের করে নিয়ে যায়, বুঝছো? তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো,
কিভাবে লিখতে পারো দেখো, যে উৎপন্ন যৌগকে প্রভাবকের পৃষ্ঠতল থেকে বিমুক্ত করবে, পৃষ্ঠতল হতে বিমুক্ত করবে। তাহলে এই হচ্ছে আমাদের সেই 4টা ধাপ। হ্যাঁ, এই 4টা ধাপের মাধ্যমে মেনলি কি হয়, আমাদের অধিশোষণের মাধ্যমে প্রভাবকটা কাজ করে থাকে। বুঝতে পারছি বিষয়টা? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার যদি তুমি আসো, আমরা যদি পরেরটা দেখতে চাই, অন্তর্বর্তী যৌগ গঠন, এই জিনিসটা আসলে কিরকম আমরা যদি দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা যদি এই জিনিসটা দেখার চেষ্টা করি যে অন্তর্বর্তী যৌগ গঠন এটা আবার কিরকম হয়। আচ্ছা, খেয়াল করো, ধরো আমি এখানে কি নিলাম, আমি এখানে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডকে জারিত করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এই প্রভাবকটা ইউজ হবে। হ্যাঁ, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এই প্রভাবকটা এখানে ইউজ হয়। ওকে, কিরকম ভাবে ইউজ হয় খেয়াল করে দেখো। সালফার ডাইঅক্সাইড সে হচ্ছে প্রথমে সালফার ডাইঅক্সাইড কি করবে, সে হচ্ছে, আচ্ছা এটা আমি অন্য পেজে লিখি, পরবর্তী পেজে লিখি। দেখো, এই যে সালফার ডাইঅক্সাইড সে হচ্ছে প্রথমে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড থেকে অক্সিজেন নিয়ে জারিত হয়ে যাবে, জারিত হয়ে তৈরি করবে সালফার ট্রাইঅক্সাইড, আর ওদিকে তৈরি হচ্ছে ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড, রাইট, ভ্যানাডিয়াম ডাইঅক্সাইড। তাহলে দেখো আমি কিন্তু উৎপাদ পেয়ে গেলাম, তাই তো, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে চাচ্ছিলাম, বাট প্রভাবকটা আবার চেঞ্জ হয়ে গেছে। প্রভাবক কিন্তু নিজে চেঞ্জ হইতে চায় না, সে আবার আগের ফরম্যাটে চলে আসতে চায়, আগে যেরকম ছিল সেরকম ভাবে চলে আসতে চায়। চলে আসার জন্য সে কি করবে, সে হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করে সে আবার হচ্ছে আগের ফরম্যাট V2O5 এটার মধ্যে কনভার্ট হয়ে যায়, তাই না? এখন তুমি যদি রিয়াকশনটাকে যোগ করে দাও তাহলে তুমি কি দেখতে পারবা, সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন এরাই মিললে আলটিমেটলি বিক্রিয়া করলো, V2O5 আগে যেরকম ছিল সেরকমই থাকলো, তৈরি হলো হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। ওকে, তো আমাদের মনে হতে পারে যে অক্সিজেনই মেনলি সালফার ডাইঅক্সাইডকে জারিত করে ফেলছে, আসলে বিষয়টা কিন্তু সেরকম হয় না। সালফার ডাইঅক্সাইড জারিত হয়েছে V2O5 দিয়ে, আর অক্সিজেন কাকে জারিত করছে, VO2 কে। দুইটাকে একসাথে আমরা এভাবে চিন্তা করি। তার মানে দেখো V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড বিক্রিয়া আগে যেরকম ছিল বিক্রিয়া পরে সেরকমই আছে, তাই না, ভরে এবং গঠনে অপরিবর্তিত আছে, সে জাস্ট এই বিক্রিয়া হারটাকে বাড়ায় ফেলছে, তাই না। এটা হচ্ছে সেই অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে বিক্রিয়াটা। ওকে, তাহলে একদম সংক্ষেপে একদম ছোট ভাষায় তোমাদের এক্সপ্লেন করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এবার চলে আসো আমরা পরবর্তী টপিকে যাই। আচ্ছা, এবার চলে আসো এফ ব্লক, তাই না। ডি ব্লক থেকে যা যা বাকি ছিল, রঙিন আয়ন, জটিল আয়ন, সেগুলো কিন্তু আমরা আবার পরে দেখবো, সংকরায়ন পড়ার পরে দেখবো। আচ্ছা, এবার হচ্ছে এফ ব্লক। বলো এফ ব্লকে কতগুলো মৌল আছে, 27টা, তাই না, 27টা মৌল আছে। এফ ব্লকের তুমি যদি চিন্তা করে দেখো যে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয়, তাই না, এফ ব্লকে ইলেকট্রন বিন্যাসটা হয় মেনলি এরকম যে n-2, আচ্ছা এগুলো কিন্তু আমরা দেখছি, তাই তো, 1 থেকে 14, তারপর হচ্ছে n-1, d 0 থেকে 2, আর হচ্ছে ns2, এটা কিন্তু তার কমন ইলেকট্রন বিন্যাস। এখন অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ভাই এখানে কেন ডি তে 0 থেকে 2টা ইলেকট্রন থাকে, তাই তো, ডি তো ফিল আপ হওয়ার কথা, ডি ফিল আপ হয়ে তো এফে যাওয়ার কথা, তাই না, তাই তো, যে আউফবাউ নীতি অনুযায়ী, তাহলে ডি তো আমাদের 10টা বা তার কাছাকাছি তো অ্যাটলিস্ট হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না ভাই, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে তুমি যতই যখন শক্তি স্তর বাড়াতে থাকবা, 1 থেকে যখন 2-এ যাবা, 2 থেকে 3-এ যাবা, তখন শক্তি স্তরে থাকা অরবিটাল গুলোর মধ্যবর্তী দূরত্ব কিন্তু মধ্যবর্তী শক্তির মানটা কিন্তু কমতে থাকে। তার মানে চিন্তা করো 1s 2s এর মধ্যে শক্তির যে পার্থক্য, 5s 6s এর মধ্যে পার্থক্যের মানটা কিন্তু অনেক কম, 6s 7s এর মধ্যে পার্থক্যের মান আরো কম। বুঝতে পারছো তো? তার মানে এখানে আমি বলতেই পারি যে এই ডি এবং এই এফ এদের মধ্যবর্তী শক্তির পার্থক্য অনেক কম, ঠিক আছে, এদের মধ্যবর্তী শক্তির পার্থক্য অনেক কম। হ্যাঁ, যার ফলে কি হয় আমরা এখানে দেখতে পাই প্রকৃতিতে, হ্যাঁ, নরমালি ইলেকট্রন গুলো হচ্ছে ডি এর বদলে এফ এ চলে যায়, রাইট, কারণ ডি যদি 5-এ থাকে, এফটা কোথায় থাকবে, 4-এ থাকবে, সে দেখবে কি আমি দুইটার মধ্যে এনার্জি সেম পাচ্ছি, তাহলে আমি কেন 4 বাদ দিয়ে 5-এ যাবো, তাই না। এই জন্যই সেটা হচ্ছে মেনলি ডি কে ফিল আপ না করি এফ এ যাইতে পারে, এটা হচ্ছে মেনলি ব্যাখ্যা। আচ্ছা, এবার বলো তো এফ ব্লক মৌলগুলো আমি কোথায় কোথায় পাই? তো এফ ব্লক মৌলগুলোকে মেনলি দেখো, এফ ব্লক মৌলগুলোকে মেনলি আমরা পর্যায়ে, এটা আমি এখানে লিখি, দেখো পর্যায়ে 6 থেকে 7-এর মধ্যে পাওয়া যায় এবং গ্রুপ 3-এ পাওয়া যায়,
তাই না? এরকম পর্যায় 6 থেকে 7 এবং গ্রুপ 3 কিন্তু মেইনলি আমরা তাদেরকে পেয়ে থাকি, তাই না বিষয়টা? আচ্ছা, এবার দেখো পর্যায় 6 থেকে পর্যায় 6 গ্রুপ 3 এখানে কতগুলো মৌল আছে? 15টা মৌল আছে, তাই না? 15টা মৌল আছে, রাইট? এই 15টা মৌলকে আমরা কি বলি? ল্যান্থানাইড সিরিজ। হ্যাঁ, এদেরকে আমরা কি বলতাম? ল্যান্থানাইড সিরিজ। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, কারণ ল্যান্থানাম মৌল দিয়ে এই সিরিজটা শুরু হচ্ছে, তাই এটা হচ্ছে ল্যান্থানাইড সিরিজ। হ্যাঁ, বা এটাকে আমরা ল্যান্থানয়েডসও কিন্তু বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, আর পর্যায় 7 গ্রুপ 3 এর মধ্যে আবার 15টা মৌল আছে, আরো 15টা মৌল, এদেরকে আমরা কি বলি? অ্যাক্টিনাইড সিরিজ বা অ্যাক্টিনয়েডস কিন্তু বলা যেতে পারে। হ্যাঁ, অ্যাক্টিনাইড সিরিজ, এদেরকে আমরা অ্যাক্টিনয়েডসও বলতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, বিষয় নাই। আচ্ছা, এখন বলতে পারো 15 তো আমাদের 30 হয়, তাই না? 27 তো হয় না। এটার ব্যাখ্যা কিন্তু বলে ফেলছি। ল্যান্থানাইড সিরিজের মধ্যে ল্যান্থানামটা কিন্তু ডি ব্লক মৌল। হ্যাঁ, এফ ব্লক মৌল না। আচ্ছা, অ্যাক্টিনাইড সিরিজের মধ্যে অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম এরা কিন্তু ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল না। এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। তো এখন আমরা মেনলি এই ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ এগুলো নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথম আসলে হচ্ছে ল্যান্থানাইড সিরিজ। আমি যদি দেখতে চাই ল্যান্থানাইড সিরিজ আসলে কোথায় আছে, আমরা কিন্তু অলরেডি দেখছি 6ষ্ঠ পর্যায়ে 3য় গ্রুপ, তাই না? রাইট, এটার মধ্যে কোন মৌলগুলো আছে? ল্যান্থানাম থেকে 57, তাই তো? ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত 71 পর্যন্ত, এই পর্যন্ত 15টা মৌল আমি পাবো, তাই তো? 15টা ধাতু পাওয়া যায় আর কি। ওকে, এটাও তোমাকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর তুমি যদি বৈশিষ্ট্যগুলো দেখো, যেহেতু আমাদের ডি ব্লক মৌলগুলো ভারী হয়, এগুলো কিন্তু কি হবে? ভারী ধাতু হবে, তাই না? শক্ত হবে। তারপর দেখো তুমি বলতে পারো এরা যেহেতু ধাতু, এরা কি করবে? তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হবে, তাই না? সো এগুলো কিন্তু বেসিক কথা, এগুলো পরীক্ষা খুব একটা আসে না। হ্যাঁ, এ ব্লক পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্টও না। যেগুলো আমাদের মেইনলি ইম্পর্টেন্ট টপিক বা পয়েন্ট, সেগুলো আমি তোমাদের বলার চেষ্টা করতেছি। দেখো, এটা কি হইতে পারে? এটা হচ্ছে বিশেষ ধরনের কিছু মৌল তৈরি করে, যাদেরকে আমরা কি বলি? অন্ত অবস্থান্তর মৌল। হ্যাঁ, অন্ত অবস্থান্তর মৌল। এখন আমাকে বলো, অন্ত অবস্থান্তর মৌল কারা? অবস্থান্তর কারা ছিল? যাদের ডি অরবিটালটা ইনকমপ্লিট, তাই তো? তাহলে বলো অন্ত অবস্থান্তর কারা হবে? যাদের এফ অরবিটালটা ইনকমপ্লিট থাকবে, যাদের এফ এর মধ্যে 1 থেকে 13টা ইলেকট্রন থাকে, তারাই হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। ওকে, বুঝতে পারছি কি বিষয়টা? আচ্ছা, একটু জানলেই হচ্ছে। তো মেইনলি আমাদের ল্যান্থানাইড সিরিজের প্রায় সবাই হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। তুমি চাইলে সিরিয়াম দিয়ে ব্যাখ্যা দিতে পারো। হ্যাঁ, সিরিয়াম 3+, ওটা দিয়ে ব্যাখ্যা দিতে পারো, বাট পরীক্ষা খুব একটা আসে না কমনলি। আচ্ছা, আর কি আছে? আরেকটা টপিক এখান থেকে আমাদের পড়া দরকার, সেটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। ল্যান্থানাইড সংকোচন। আচ্ছা, এটা বলতে কি বোঝায়? দেখো, এটা কিন্তু নতুন কোনো ধারণা না, এটা কিন্তু আমরা কমন সেন্স দিয়ে ব্যাখ্যা করতে পারি। আমরা যখন পর্যায় সারণী পর্যায়বৃত্ত ধর্মগুলো পড়বো, সেখানে দেখবো যে একটা পরমাণুর আকার যতক্ষণ আমি গ্রুপ বা পর্যায় চেঞ্জ করতেছি ততক্ষণ চেঞ্জ হবে না, ঠিক আছে? যতক্ষণ আমি গ্রুপ বা পর্যায় চেঞ্জ করব ততক্ষণ আকার চেঞ্জ হয় না। বাট আমরা দেখতে পারি কি, ল্যান্থানাইড সিরিজের মৌলগুলো কিন্তু একই পর্যায়ের একই গ্রুপে আছে, তাহলে সবার আকার সেম হওয়া উচিত না? কিন্তু না, সবার আকার কিন্তু সেম হবে না। যত আমি ল্যান্থানাম থেকে লুটেশিয়ামে যাইতে থাকবো, দেখো, যত আমি এই LA থেকে LU এর দিকে যাইতে থাকবো, আমার কিন্তু আকারটা ততই হ্রাস পাবে, ঠিক আছে? আকারটা ততই ছোট হইতে থাকে। কেন ভাই? কারণ এখানে কার্যকর নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে। কার্যকর নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকবে। আমরা কিভাবে সংক্ষেপে পড়তে পারি? এদের যতই আমি হচ্ছে 57 থেকে 71 এর দিকে যাব, ততই প্রোটন বাড়তে থাকবে। প্রোটন বাড়া মানে ইলেকট্রন বাড়া, তাই না? যার ফলে এখানে আকর্ষণ শক্তিও বেড়ে যাবে। তো আকর্ষণ শক্তি যদি বাড়ে, তারা কিন্তু কাছাকাছি চলে আসবে, তাই না? কাছাকাছি চলে আসবে, যার ফলে আকারটাও ছোট হয়ে যায়। সেটাকে আমাদের একটা ফর্মাল ভাষা আমরা কি বলি? কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি। তো এটাও তোমাদের একটু ব্যাখ্যা করা দরকার যে কার্যকর নিউক্লিয়ার চার্জ বলতেই বা কি বোঝায়।
সেটা হচ্ছে আমরা পর্যায়বৃত্ত ধর্মে ব্যাখ্যা করব। জাস্ট আমরা এখানে একটু পড়ি। এখানে আকার হচ্ছে ছোট হইতে থাকে। কেন ছোট হইতে থাকে? কার্যকর নিউক্লিয়ার চার্জ হচ্ছে বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ একই সাথে এখানে একটা করে প্রোটন অ্যাড হয়, একটা করে ইলেকট্রন অ্যাড হয়, আকর্ষণ শক্তি বাড়তে থাকে, রাইট? এটা হচ্ছে আমাদের সেই ল্যান্থানাইড সংকোচন। বুঝতে পারলাম? আচ্ছা, এখান থেকে আর কি বৈশিষ্ট্য পড়া যায়? আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে যে এইসব ধাতুগুলো কি করে, খুব সুন্দর করে ইউভি রশ্মিকে শোষণ করতে পারে। হ্যাঁ, ইউভি রশ্মিকে শোষণ করতে পারে। এই বৈশিষ্ট্যটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি? আমরা এখানে সানগ্লাস তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা শুনি না যে এই সানগ্লাস, তুমি যখন হচ্ছে একটা সানগ্লাস কিনতে যাও বা যখন আমরা এই চশমাগুলো কিনতে যাও, তো শুনবা যে এই চশমাগুলো হচ্ছে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির এগেনস্টে প্রোটেকশন দেয়। কিভাবে প্রোটেকশন দেয়? তাদের মধ্যে আমরা কি করি, এই ল্যান্থানাইট সিরিজের বিভিন্ন ধাতুর মিশ্রণ ব্যবহার করে দিই। বুঝছো? বিভিন্ন ধাতু এবং তাদের অক্সাইডের মিশ্রণ ব্যবহার করি। এরা যেহেতু ইউভি রশ্মিকে শোষণ করতে পারে, তাই তাদের দ্বারা তৈরি সানগ্লাস গুলো হচ্ছে ইউভি প্রোটেক্টিভ হয়। ওকে, আচ্ছা, আর কোথায় ব্যবহার করতে পারে আমরা? ওয়েল্ডিং গগলস। তো তোমরা যদি লোহার কাজগুলো দেখো, হ্যাঁ, লোহা জোড়া দেওয়ার কাজগুলো দেখো, সেখানে দেখবে যে আমাদের কি করতে হয়, লোহা পুরায় বা গলায় হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত করতে হয়। সেটাকে মেনলি ওয়েল্ডিং বলে। এই ওয়েল্ডিং করার সময় চোখে এক ধরনের কাজ পড়তে হয়, এক ধরনের চশমার মতো জিনিস পড়তে হয়, সেটাকে আমরা কি বলি? গগলস। তাহলে এখানে কি লাগবে? ওয়েল্ডিং গগলস। এই ওয়েল্ডিং গগলসও কিন্তু আমরা কি করতে পারি? ল্যান্থানাইড সিরিজের মৌলগুলো দিয়ে তৈরি করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, গেল। তাহলে একটু পড়লেই মেনলি ল্যান্থানাইড সিরিজ শেষ। চলে আসো আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে অ্যাক্টিনাইড সিরিজ। একই ব্যাখ্যা ভাই, অ্যাক্টিনাইড সিরিজ কোথায় আছে? এটা কিন্তু ওই যে সপ্তম পর্যায়ে 3য় নাম্বার গ্রুপে আছে, তাই না? আচ্ছা, এটার বিস্তৃতি কিরকম হয়? এটা কিন্তু আমাদের অ্যাক্টিনিয়াম মানে হচ্ছে 89, এটা থেকে লরেনশিয়াম পর্যন্ত বিস্তৃত, তাই তো? সরি, লরেনশিয়াম পর্যন্ত বিস্তৃত, 103 পর্যন্ত বিস্তৃত, তাই তো? এখানে কতগুলো মৌল আছে? 15টা, রাইট? এই 15টা মৌল নিয়ে কিন্তু আমাদের অ্যাক্টিনাইড সিরিজ তৈরি। বুঝতে পারছো কি? আচ্ছা, ঠিক আছে। তো এখানে তুমি কি বলতে পারো? হ্যাঁ, এরা কিন্তু অনেক বেশি ভারী হয়, তাই না? এরা হচ্ছে অনেক বেশি ভারী হয়, এত বেশি ভারী হয় যে এদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি নির্গমিত হয়। হ্যাঁ, আচ্ছা, বিষয়টা কিরকম মনে রাখবো যে যদি আমাদের পারমাণবিক সংখ্যা 82 বা তার বেশি হয়, 82 বা তার বেশি যদি হয়, তাহলে সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি বিকিরিত হয়। সেই রশ্মিগুলোকে আমরা কি বলি? তেজস্ক্রিয় রশ্মি বলি। যারা এরকম তেজস্ক্রিয় রশ্মি নিঃসরিত করে বা নির্গমিত করে, তাদেরকে আমরা কি বলি? তেজস্ক্রিয় পরমাণু বলি। তো দেখো, বুঝতেই পারতেছি এই সংখ্যাটা কিন্তু, এদের সংখ্যা কিন্তু অবশ্যই 82 থেকে বড়। তার মানে এরা সবাই কি হবে? তেজস্ক্রিয় হবে। ঠিক আছে, এরা সবাই হচ্ছে তেজস্ক্রিয় ধাতু হয় বা তেজস্ক্রিয় মৌল হয়। তোমার কথা কি বুঝতে পারছো? এটা কিন্তু গেল। হ্যাঁ, তাহলে এই কথাটা তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ল্যান্থানাইড সিরিজ কিন্তু তেজস্ক্রিয় না, বাট অ্যাক্টিনাইড সিরিজ কিন্তু তেজস্ক্রিয়। তাহলে তোমরা আমাকে তাহলে একটু বুদ্ধি করে বলো তো, তাহলে কোনটাকে আমরা প্রকৃতিতে বেশি কমনলি পাবো, ল্যান্থানাইড নাকি অ্যাক্টিনাইড? যেহেতু ল্যান্থানাইড তেজস্ক্রিয় না, স্টেবল, তাই এটা আমরা প্রকৃতিতে পাবো না। অবশ্যই আমরা কিন্তু এটাকে প্রকৃতিতে পেয়ে থাকি, বাট খুব কমনলি কিন্তু পাওয়া যায় না। বুঝছো? হ্যাঁ, প্রকৃতিতে পাওয়া সম্ভব, বাট খুব কমনলি পাওয়া যায় না। এজন্য ল্যান্থানাইড সিরিজের মৌলগুলোকে আমরা কি বলি? এদেরকে আমরা মেনলি বলি হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। বুঝছো? এদেরকে কি বলা যায়? এদেরকে মেনলি বলা যায় হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। খুব কমনলি পাওয়া যায় না, বাট পাওয়া গেল মাটি থেকে আমি পাবো, এরকম বিষয়টা, তাই না? বাট অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলোকে খুব একটা পাওয়াই যায় না, বলতে গেলে পাওয়াই যায় না, তেজস্ক্রিয় মৌল, তাই না? আগেই ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, এরকম বিষয়টা। এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নাই, বইয়ে যা যা ইনফরমেশন আছে, যদিও কম ইনফরমেশন। তো জাস্ট একটা ইনফরমেশন পড়তে পারো যে এদের একটা স্পেসিফিক ব্যবহার আছে। ঠিক আছে, একটা স্পেসিফিক ব্যবহার আছে। সেটা কি? সেটা হচ্ছে থোরিয়া এবং সেরিয়া, এদের একটা মিশ্রণ। বুঝছো? থোরিয়া কি? THO2, থোরিয়াম অক্সাইড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের থোরিয়া। আবার হচ্ছে সিরিয়াম অক্সাইড, সেটা হচ্ছে আমাদের সেরিয়া। ওকে, খেয়াল করে দেখো, থোরিয়াম কিন্তু আমাদের ডি ব্লক মৌল, বাট সেরিয়াম কিন্তু আবার আমাদের সেই ল্যান্থানাইড সিরিজের মৌল, তাই তো?
58 নাম্বার আর কি। যাই হোক, সো মেনলি সিরিয়াম অক্সাইডের সাথে থোরিয়াম অক্সাইড এদের একটা মিশ্রণ আমরা ব্যবহার করব। এই মিশ্রণ দিয়ে আমরা কি করতে পারি? এই মিশ্রণ দিয়ে মেনলি আমরা বিভিন্ন হেডলাইট, বুঝছো, বিভিন্ন হেডলাইট, তারপর বিভিন্ন ধরো সার্চ লাইট, সেসব জিনিসপাতি, সেসব কাঁচের জিনিসপাতি আমরা তৈরি করতে পারি। তাহলে এই মিশ্রণ দিয়ে আমরা হচ্ছে গাড়ির হেডলাইট, তারপর হচ্ছে ধরো বলতে পারো হচ্ছে জাহাজের সার্চ লাইট, এসব তৈরি করা যায়। ওকে, এইসব জিনিসপাতি হচ্ছে মেইনলি এখানে তৈরি করা সম্ভব। তাহলে এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। একটু লেস ইম্পর্টেন্ট ছিল এই এফ ব্লকটা। আচ্ছা, তো নেক্সট দিন আমরা ইনশাল্লাহ হচ্ছে অন্য একটা টপিক শুরু করব। ততদিন সবাই তোমরা ভালো থাকো। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম।